আমি যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটি এন্ট্রান্সে যখন পড়ি, তখন চাইনিজ অ্যাগ্রেশন হয়। চাইনিজ অ্যাগ্রেশনের সময় আপনাদের জন্ম হয়নি। তখন চাইনিজ অ্যাগ্রেশনের সময় বাংলার মাটিতে, সারা ভারতবর্ষ জুড়ে তো হয়েই ছিল, বাংলার মাটিতে মা বোন সাধারণ মানুষ সবাই একেবারে উদ্বেলিত হয়ে গিয়েছিল। আমার মনে আছে অতুলবাবু সিউড়িতে এসেছিলেন, আমি সিউড়িতে মানুষ, তো প্রচুর মানুষ এসেছিল, গায়ের সোনা টোনা সব খুলে দিয়েছিল, টাকা দিয়েছিল, সাহায্য করেছিল। সেই সময়ের যে একটা দেশাত্মবোধের প্লাবন বইছিল, সেটা স্বাভাবিকভাবেই অল্প বয়সের তরুণ আমাকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে আজকে রয়েছে প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য মহাশয়। প্রদীপবাবু, হাউতে প্রথমবারের জন্য স্বাগত। নমস্কার সবাইকে, আমার শুভেচ্ছা রইল, দীপাবলির শুভেচ্ছা। বাংলার সর্বস্তরের মানুষ, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, সকলের মঙ্গল কামনা করি। একদম রাজনৈতিক বিষয় ঠিক নয়, একদম জানতে চাইছি যে স্পেসিফিকভাবে একটু যদি আমাদের ব্যাখ্যা দেওয়া হয়। কংগ্রেসের তো এ রাজ্যে একটা গরিমা ছিল, সেই কংগ্রেসের গরিমা গড়ে দেওয়া, সেই বাংলার গরিমা আজ একেবারে বিহল অবস্থা। মানে রাজনৈতিকভাবে যে দেউলিয়াপনা তৈরি হয়েছে এই রাজ্যে, উত্তাল অবস্থা রাজ্য, শিক্ষা ব্যবস্থা এবং সেই গড়ে দেওয়া স্বাস্থ্য ব্যবস্থা, দুটোই আজকে অচিরেই ভেঙে পড়ার মতন অবস্থা। আমি বলছি গোড়ার কংগ্রেস, এখানে রাজ্যের এই অবস্থা, আমি বলছি কি স্মৃতিতে টান দেয় সেই কংগ্রেসের? দেখুন, কথাটা একেবারেই যে আপনি ভুল বলেছেন তা নয়, তবে এটা ঠিকই যে গ্রামে গঞ্জে শহরে সর্বত্র যেখানে কংগ্রেসের কিছু মানুষ আছেন, তারা জমাট বেঁধে সেই এলাকায় নিজেদের মতন করে আন্দোলনকে সংগঠিত করছেন এবং বহু জায়গায় মিটিং করছেন, মিছিল করছেন, ডিএমের অফিসে যাচ্ছে, বিডিও অফিসে, এসডিও অফিসে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা বাংলার মানুষের দরজায় গিয়ে উপস্থিত হচ্ছে এবং বিক্ষোভের সামিল হচ্ছে। কিন্তু সার্বিকভাবে বাংলায় কংগ্রেসের যে একটা উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি করা প্রয়োজন ছিল, সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এর অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে যে কংগ্রেসের বিগত নির্বাচনে আমরা কোনো আসন জিততে পারিনি। আমাদের এই আসন জিততে না পারাটা আমাদের কর্মীদের মনের ভেতর একটা দারুণভাবে প্রভাব বিস্তার করেছে, অনেকটা হতাশার ছায়া প্রলম্বিত হয়েছে। অনেকের মনে হয়েছে যে দলটা করে আর কি লাভ আছে, ঠিক আছে দেখি না, অপেক্ষা করি না, দেখি না কি দাঁড়ায়, তারপর আবার নতুন করে দলে ঝাঁপিয়ে পড়ব। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যেমন ধরা যাক, যখন ভারতবর্ষে ইন্ডিয়া তৈরি হলো, অনেকগুলো দল মিলে কংগ্রেসের প্র্যাকটিক্যালি লিডারশিপেই এই জোটটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু কংগ্রেসের ছেলেরা হঠাৎ করেই চাঙ্গা হয়ে গেল। আর কংগ্রেস হচ্ছে এমন একটা দল, যে দলটার সঙ্গে বিজেপি বলুন, সিপিএম বলুন, অনেকের সঙ্গে অনেক তফাৎ আছে। তার কারণ হচ্ছে বিজেপি মূলত প্রায় ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি, সবটাই যে পলিটিক্যাল ক্যাডার বেস তা নয়, কিন্তু অনেকটাই ক্যাডার বেস পার্টি, এবং ক্যাডাররাই সেটা দলটাকে বেসিক্যালি নিয়ন্ত্রণ করে। জনগণের মধ্যে তারা নিশ্চয়ই নামেন, আন্দোলনও করেন, এজিটেশন করেন, সবই ঠিক, কিন্তু দলের যে মৌলিক স্ট্রাকচার বলতে যে জিনিসটা বোঝায়, সেটা অনেকটা ক্যাডার বেস। এবং আরএসএস তাদের ব্যাক করে, আরএসএসের কর্মীরাও এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেটাও ক্যাডার বেস, সম্পূর্ণ ক্যাডার বেস। সিপিএম পার্টি তো 100% ক্যাডার বেস পার্টি, কিন্তু আমাদের পার্টি হচ্ছে মাস বেস পার্টি। মাস বেস পার্টি মানেটা হচ্ছে এটা
আমরা কোনো কর্মীকে টাকা দিই না, পয়সা দিই না, গাড়ি দিই না, ঘোড়া দিই না, কিছুই করি না। মিটিং ফিটিং হলে আমরা কাউকে কিছু সাহায্য করি, তারা লোকজন নিয়ে আসে। ভোটের সময় কিছু আমরা সাহায্য তাদের করি, তারা পোস্টার লাগায়, মিটিং করে, মিছিল করে, বুথে বসে, ভোটটা তারা তৈরি করে দেয়। কিন্তু এই যে সারা বছরের জন্য দল করার মানসিকতা, প্রবণতা ক্যাডার বেস পার্টির মধ্যে থাকে, এটা কিন্তু কংগ্রেসের মধ্যে নেই। এটা না থাকার ফলে কংগ্রেসকে মূলত একটা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত না হলে কংগ্রেসের ছেলেরা স্টিমুলেট হতে পারে না। এবং সেই গণ আন্দোলনটা কখনো সর্বভারতীয় ভিত্তিতে হয়, কখনো রাজ্যের ভিত্তিতে তৈরি হয়। যেমন ধরা যাক, রাহুল গান্ধী যখন চলতে শুরু করলেন কন্যাকুমারীর থেকে, তখন কিন্তু সারা বাংলার কংগ্রেস কর্মীরা চনমনে হয়ে উঠল। অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রদেশ সভাপতি, তিনি হাঁটতে শুরু করলেন। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের সাগর থেকে পাহাড় আমরা অর্গানাইজ করেছিলাম সবাই মিলে, এবং আমি নিজেও বহু জায়গায় হেঁটেছি, যদিও আমার দ্বারা সবটা হাঁটা সম্ভব হয়নি। কিন্তু আমি মানুষের মধ্যে একটা, কর্মীদের মধ্যে শুধু নয়, মানুষের মধ্যে একটা চনমনে ভাব দেখেছি। এবং মানুষ যেহেতু এইটাকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, কংগ্রেস কর্মীরাও কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এসে মিছিলে সামিল হয়ে যাচ্ছে। আমার মনে আছে মালদাতে আমি স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের দেখেছি, তারা এই মিছিল নিয়ে আলোচনা করছে, এই মিছিলটা কেন, কবে থেকে হচ্ছে, এই মিছিলের কী দরকার। তার মানে এটা ঘরের মধ্যে চর্চা হচ্ছে এবং কংগ্রেস সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে। কৃষ্ণনগরে হাঁটছি, ট্যাক্সির ড্রাইভার ট্যাক্সি দাঁড় করে দিয়ে বলে, দাদা আপনারা কিন্তু আবার আসবেন। এই যে মানুষের কণ্ঠস্বরটাকে পলিটিক্যালি ব্যবহার করা এবং রাজনৈতিকভাবে সেটাকে রূপদান করা, এই সবটাই কিন্তু কংগ্রেস পার্টিতে সম্ভবপর, অন্য পার্টিতে কতখানি সম্ভবপর আমি জানি না। একদমই তাই। আমি এখানে একটা উদ্বুদ্ধ করার জন্যই হোক বা জানার জন্যই হোক, আমি একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই যে আপনার শুরুর দিনটা, আপনি যখন কংগ্রেস, অনেক পার্টি ছিল, আপনি কংগ্রেসে যোগদান করলেন এবং কংগ্রেস করলেন কেন? অন্য কোনো পার্টিও তো করতে পারতেন। সেই শুরুর দিনটা যদি একটু বলেন। দেখুন, আমি যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটি এন্ট্রান্সে যখন পড়ি, তখন চাইনিজ অ্যাগ্রেশন হয়। চাইনিজ অ্যাগ্রেশনের সময় আপনাদের জন্ম হয়নি, তখন চাইনিজ অ্যাগ্রেশনের সময় বাংলার মাটিতে, সারা ভারতবর্ষ জুড়ে তো হয়েই ছিল, বাংলার মাটিতে মা বোন সাধারণ মানুষ সবাই একেবারে উদ্বেলিত হয়ে গিয়েছিল। আমার মনে আছে অতুল্যবাবু সিউড়িতে এসেছিলেন, আমি সিউড়িতে মানুষ, তো প্রচুর মানুষ এসেছিল, গায়ের সোনা টোনা সব খুলে দিয়েছিল, টাকা দিয়েছিল, সাহায্য করেছিল। সেই সময়ের যে একটা দেশাত্মবোধের প্লাবন বইছিল, সেটা স্বাভাবিকভাবেই অল্প বয়সের তরুণ আমাকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল স্বার্থ পরিশোধ করার জন্য। এবং আমার মা, তিনি কিন্তু কংগ্রেস ভক্ত ছিলেন এবং মা আমাকে ইন্সপায়ার করতেন কংগ্রেস করার জন্য। এবং মায়ের কথা আমি কখনো ভুলব না। মা কিন্তু আমাকে এই অংশগ্রহণ করার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি বহুবার বহু রকমভাবে সাহায্য করেছেন। সেই থেকে আমি ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হয়ে যাই। তখন আমার বয়স হয় কত, 16-17 বছর বয়স। সেই যে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, সেটাই পরবর্তীকালে কংগ্রেসের এই পলিটিক্যাল যে সংগঠনের সঙ্গে নিজেকে কেমন করে যুক্ত করলাম এটা আমি জানি না। আমার নিজের ধারণা চলতে চলতে স্কুল কলেজে ছাত্র হিসাবে পাজামা পাঞ্জাবি পরে চলতে চলতে অতুল্যবাবুর মিটিং শুনতে শুনতে বীরভূমে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, বিশেষ করে যদুদা, আমি খুব ভক্ত ছিলাম ওনাদের সংস্পর্শে এসে কেমন যেন ধীরে ধীরে নিজেকে পরিবর্তিত করে ফেললাম, সেটা আমি নিজেই বলতে পারবো না।
এবং সেই পরিবর্তনটাই কিন্তু আমাকে ভবিষ্যতে কংগ্রেসের দিকে খুব দ্রুত বেগে টেনে নিয়ে গেল এবং আমার জীবনে একটা অদ্ভুত রকমের পরিবর্তন ঘটে গেল। পরিবর্তনটা কীরকম না, আমি নিজে সায়েন্সের ছাত্র ছিলাম, ইউনিভার্সিটি এন্ট্রেন্সে আমি ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো নম্বর পেয়েছিলাম এবং বাংলাতে আমি একটা রচনা লিখতে গিয়া লিখছিলাম রবীন্দ্রানুসারী কবি সমাজের উপরে। তখন একটা সুলেখা কালির থেকে সারা বাংলা একটা রচনা প্রতিযোগিতা ছিল, সম্ভবত রবীন্দ্রনাথের কোনো সেন্টেনারি ইয়ারে, এই রবীন্দ্রনাথের কোনো একটা অনুষ্ঠান। তো সেই কারণে আমাদের যিনি বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন দেবরঞ্জন মুখার্জি, আপনার নাম শুনেছেন কিনা জানি না, তার ছোটো ভাই রমারঞ্জন মুখার্জি ভাইস চ্যান্সেলর ছিলেন বর্ধমান ইউনিভার্সিটি, অত্যন্ত শিক্ষিত মানুষ ওরা। তো দেবরঞ্জনবাবুর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয় এবং উনি আমার রচনা লেখাটাকে খুবই প্রশংসা করেছিলেন এবং পরবর্তীকালে আমার যখন রেজাল্ট বেরোল ইউনিভার্সিটি এন্ট্রেন্সে, বাংলায় আমি এমন কিছু ভালো নম্বর পাইনি, যদ্দূর মনে হচ্ছে 100-র মধ্যে হয়তো 45 পেয়েছিলাম, এমন কিছু নম্বর না। ওই নম্বরে কেউ অনার্স পায় না, কিন্তু উনি আমাকে বলে না তোমার এসব সায়েন্স ক্লাস পড়তে হবে, তুমি বাংলা অনার্স নিয়ে পড়ো। কী যে মাথায় খেয়াল চাপলো, বাংলা অনার্স নিয়ে ঢুকে গেলাম। বাংলা অনার্স নিয়ে না ঢুকলে হয়তো আমি ফিজিক্সে অনার্স নিয়ে পড়তাম, আর ফিজিক্স অনার্স নিয়ে পড়লে হয়তো পলিটিক্সে এত ডিপলি নিজেকে কানেক্ট করার কোনো সময়ও পেতাম না, সুযোগও হতো বলে আমার মনে হয় না। কারণ আমি বর্ধমান ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন কেমিস্ট্রি ফিজিক্সের ছাত্রদের দেখতাম, সে ছেলে মেয়েদের দেখতাম কত বিজি তারা। তো বাংলা যেহেতু পড়তাম, আমার 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেই যথেষ্ট হইতো। তারপরে সময়টা আমি পলিটিক্সে দিতাম, ইউনিভার্সিটি পলিটিক্সে। ফলে পলিটিক্সের যে ঘটনার মধ্যে, পলিটিক্সের আবর্তের মধ্যে, পলিটিক্সের বিভিন্ন জায়গার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা এবং পলিটিক্যাল বইগুলো পড়া, বিশেষ করে আমি ওই সময় আমার মনে আছে ডিসকভারি অফ ইন্ডিয়া এবং হোচিমিনের বায়োগ্রাফি বা হোচিমিনের লেখা বই, আর মাও সেতুংয়ের রেড বুক, এই সমস্তগুলো বা বহু রকমের পলিটিক্যাল বই আমি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তাম এবং বিকালবেলায় কলেজ থেকে ফেরার সময় আমি লাইব্রেরিতে চলে যেতাম। সে তখন ভারতবর্ষ বলে একটা কাগজ ছিল, শনিবারের চিঠি ছিল, সেই সবগুলো পড়তাম। বলে একটা পলিটিক্যাল মাইন্ড, একটা রাজনৈতিক মন গড়ন করার জন্য যে উপাদানগুলোর প্রয়োজন হয়, সেই উপাদানগুলো আমি সেই সময় সংগ্রহ করেছিলাম বলে আমার মনটা সেরকমভাবেই তৈরি হয়ে গেছে। একদম এই উত্থানের কথা একটা আঙ্গিক আমরা শুনলাম, লড়াই আপনি করে তারপরে এখানে আমি বলছি আজকের একজন যুবকর্মী কেন কংগ্রেস করবে? ওদিকে তো বিজেপি রয়েছে, তার কাছে ফান্ডিং রয়েছে, এদিকে তৃণমূল রয়েছে, তার কাছেও ফান্ডিং রয়েছে, ব্যাপক একটা সুযোগ রয়েছে চাকরি পাওয়ার, যেভাবেই হোক, সেটা সৎ পদ্ধতিতে হোক অসৎ পদ্ধতিতে হোক, একটা পরিবার চালানোর মতন, কিন্তু কংগ্রেস কেন করবে? এটা তো খুবই একটা সঙ্গত প্রশ্ন। কেন কংগ্রেস করবে? কংগ্রেস তো কাউকে চাকরিও দেবে না। কংগ্রেস করলেও পুলিশের মারধর খাবে, অযথা বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। একটা ছোট কন্ট্রাক্টর যদি তার নিজের কাজ করতে চায়, বিডিও অফিস থেকে দূর করে তাড়িয়ে দেয় তৃণমূলের ভয়ে। এবং চারিদিকে তো তৃণমূল মানে মানে এমনভাবে চোরের এমন একটা পরিমণ্ডল তৈরি করে দিয়েছে, চোরের আবহাওয়া তৈরি করে দিয়েছে যে যেখানেই যাও তুমি দেখবে যে আগে একটা কথা ছিল না, যে ধুলা সরাইয়া দেখো পাইবে সোনা, এখন ধুলা উড়াইয়া দিলেই পাইবে চোর। সেই যে চোর 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 এমন অবস্থা তৈরি হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কংগ্রেসের ছেলেরা টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, কী করে দলটা করবে? কিন্তু এর 3টি জিনিস আছে। এক, ফ্যামিলি ট্র্যাডিশন যাদের কংগ্রেসের, তারা সেই এরেনার বাইরে, সেই পরিমণ্ডলের বাইরে বেরোতে পারে না। অনেকে যারা বেরোতে পারে টাকার লোভে তারা চলে গেছে, তারা অনেকে অনেক বড় লোকও হয়ে গেছে, বিশাল বিশাল বাড়ি। আপনারা দেখতে পাবেন যারা ধরা পড়ছে, কাউন্সিলর হোক আর যাই হোক, বাড়িগুলো দেখলে চোখ টেরিয়ে যায়, কোত্থেকে এত টাকা আছে। তো অনেকে আমায় বলেছে যে আমরা
প্রদীপদা আমরা তো কংগ্রেস লোক, কংগ্রেসকে এখনও ভালোবাসি, কিন্তু কেন করি জানে? টাকাটার জন্য করি। তো টাকাটার জন্য যারা কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূল করে তাদের কথা আলাদা, কিন্তু যারা কংগ্রেসটাকে সত্যি ভালোবাসে ট্র্যাডিশন অনুযায়ী তারা থেকে যায় কংগ্রেসে। আর কিছু ছেলে আছে যারা এখনও বইপত্র পড়াশুনো করে কংগ্রেসের নীতি এবং আদর্শকে ভালোবাসে, সেই জন্য কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকে। আর কিছু ছেলে রাহুল গান্ধীকে দেখে তার যে বক্তৃতা, তার যে কাজ কর্মজীবনধারা, এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে। কিন্তু কংগ্রেসের মধ্যে যে আন্দোলন করার গভীর স্পৃহা এবং সবাইকে সঙ্গবদ্ধ করে নিয়ে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলব, সেই জায়গাটায় কিন্তু আমরা এখনও পৌঁছতে পারছি না। কিন্তু কংগ্রেসেরই তো গড়ে দেওয়া এ বাংলায়, আমি বিধানচন্দ্র রায়ের কথা যদি বলি, আমরা পেয়েছিলাম তাকে বাংলায়, তার যে গঠন করা শিক্ষানীতি বা সেই আমল থেকে আজকের যে গোটা শিক্ষা দপ্তরটাই জেলে, প্রায় গোটা শিক্ষা দপ্তরটা জেলে, খাদ্য দুর্নীতি হচ্ছে। আমি বলছি যে এই শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো ব্যবস্থা তো একেবারে ভেঙে পড়েছে। আমি বলছি সেই গড়ে দেওয়া ব্যবস্থা তো আজকে ভেঙে পড়েছে। এই সম্বন্ধে কংগ্রেসের মতামত? এই সম্বন্ধে কংগ্রেসের মতামত খুব পরিষ্কার। সেটা হচ্ছে, যদি এত দুর্নীতি, যদি এই যেগুলো জনতাকে শিক্ষা দেওয়া, জনতাকে সুস্বাস্থ্য দেওয়ার যে মৌলিক দায়িত্বগুলো, সেখানটায় যদি এত বৃত্তি ঢুকে থাকে, চোর যদি ঢুকে থাকে, সেখানে যে এত পিলফারেজ হয়, দুর্নীতি হয়, টাকা নয়চয় হয়, তাহলে এগুলো ফিরবে কী করে? এটাতে কংগ্রেস মুভমেন্ট করতে হয়, দ্যাটস অল। কিন্তু কংগ্রেসের হাতে তো সরকার নেই, ক্ষমতা নেই। দিল্লির হাতে, বিজেপির হাতে ক্ষমতা আছে, তারা ওইখান থেকে কিছু করতে পারে, কিন্তু তারা কতটুকু করবে না আপনারা সকলেই জানেন। সেখানে একটা সেটিংয়ের পলিটিক্স চলছে, এবং সেই সেটিং পলিটিক্সটার কথা বাংলার লোক জানে না এমন কেউই নয়, বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে। তো সেইটার মধ্যেও এদের মন্ত্রীরা জেলে ঢুকছে। কেন ঢুকছে আমি জানি না, কতদিন জেলে থাকবে তাও জানি না, আসলে কেসগুলোর কী হবে তাও আমি জানি না। সারদা নারদার তো কিছুই হলো না, সিবিআই বা কী করছে তাও তো বুঝতে পারছি না। সমস্ত ব্যাপারটা কিন্তু একটা অদৃশ্য হাতের খেলা চলছে বলে আমার নিজের ধারণা। এখন এই জঞ্জালগুলোকে সরিয়ে দিয়ে কংগ্রেসকে আন্দোলনমুখী করার জন্য যে সাংগঠনিক পরিমণ্ডলের দরকার, সাংগঠনিক সংহত রূপ নেওয়ার প্রয়োজন, সেই জায়গাটা আমরা এখনও পৌঁছতে পারিনি। আশা করি আমাদের সেটা পৌঁছতে হবে। একদম শেষের দিকে এসে পড়েছি আমরা। আমার দেখা বারবার, আপনি যখন সভাপতি ছিলেন, বারবার একটা হাইকমান্ড, যেটা মাঝে মধ্যে বিজেপিতেও হয়, হাইকমান্ডের সঙ্গে বাংলার নীতির কোথাও যেন একটা বারে বারে তালগোল পেকে গিয়ে একেবারে পজিশনে দাঁড়াতে হয়। এই যে ব্যবস্থা, এই হাইকমান্ডের জন্যই কি অনেকটা বাংলার সংগঠন পিছিয়ে পড়ছে বলে মনে হয়? দেখুন, এটা সবটা হাইকমান্ডকে দোষ দিয়ে লাভ নেই, এর অনেকটা দোষ আমাদের নিজেদেরও আছে। এটা ঠিকই, বাংলার রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে দিল্লির রাজনৈতিক চিন্তাধারার তফাৎ আজকের বলে নয়, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকেই চলে আসছে। কিন্তু আমরা নিজেরাই যদি আন্দোলন বিমুখ হই, তাহলে দিল্লিকে দোষ দিয়ে লাভটা কি আছে? দিল্লি তো আর আমায় বলছে না তুমি আন্দোলন করো না। দিল্লি আমাকে কখনোই বলেনি তুমি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না। সুতরাং আমরা আমাদের নৈতিক দায়িত্ব যদি নিষ্ঠা নিয়ে পালন করি, তাহলে দিল্লি খুব আপত্তি করবে বলে আমার মনে হয় না। না, ঠিকই তো। এইখানেই প্রশ্ন, এই যে জোটে কিন্তু সীতারাম ইয়েচুরিকে দেখা গেল, রাহুল গান্ধীকেও দেখা গেল, মমতা ব্যানার্জিকেও দেখা গেল। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার নীতির ক্ষেত্রে আপনি যদি এখানে চোর বা প্রশাসনিক ব্যর্থতাগুলি তুলে ধরেন, আবার সেই দিল্লিতে গিয়ে পরের দিনই কিন্তু ইন্ডিয়া জোটে যেতে হচ্ছে। বিষয়টা এই জায়গায় এটাতে কিচ্ছু আসে যায় না। তার কারণ হচ্ছে, এটা লোকেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা। কারণ ন্যাশনাল পলিটিক্সটা নিয়ন্ত্রিত হবে জাতীয় চিন্তাধারার ভিত্তিতে। যেমন ধরা যাক, আমি একটা ছোট্ট উদাহরণের মধ্যে আসছি, সবটা বলতে গেলে পরে দীর্ঘ সময় লাগে। আমাদের দেশে ফরেন পলিসি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলার মন্ত্রিসভা বা কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস তো তৈরি করবে না, রাজ্য কংগ্রেস তৈরি করবে না। পশ্চিমবাংলার ডিফেন্স বা ভারতবর্ষের ডিফেন্স, সেটা আমরা কোনো দলই তৈরি করব না, এটা ভারত সরকারকে তৈরি করতে হবে। ভারতবর্ষে যিনি সরকারের ক্ষমতা আছে তিনি করবেন। আমাদের ইকোনমিক পলিসির বেসটা কে তৈরি করবেন? তারাই তৈরি করবেন। আমাদের যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্র,
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে নিয়ন্ত্রণ করা এবং ইত্যাদি ইত্যাদি কে করবে, এগুলো সবগুলি দেখবেন ন্যাশনাল লেভেলের আসপেক্ট, এগুলো কোনোটাই স্টেটের আসপেক্ট নয়। সুতরাং আমরা যখন ভোট চাইতে যাব ন্যাশনাল লেভেলের ভোটের জন্য, যখন সর্বভারতীয় ভোটের ভিত্তি হবে, তখন আমরা আলু পটলের দাম যেমন বলবো তার থেকে আরও অনেক অনেক বেশি আমাদের বলতে হবে লড়াইতে বিজেপি ভার্সেস কংগ্রেস। অন্যরা সাবঅর্ডিনেট পলিটিক্যাল পার্টি, কংগ্রেস মেইন অ্যান্ড বিজেপি মেইন। এই দুটো পার্টির মধ্যে লড়াই, কাকে তোমরা ক্ষমতায় বসাতে চাও বাংলা মানুষ, ভারতবর্ষের মানুষ তোমরা ঠিক করো। তোমাদের স্টেটে কার সঙ্গে কী বিরোধ আছে না আছে দ্যাট উইল বি, সেটা আমরা দেখব, পরে দেখব। কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে এইটা। কিন্তু তাই বলে এ রাজ্যে যে দুর্নীতি নিয়ে আমি মুখ বুজে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। একদমই একদম পার্টিকুলার একটা প্রশ্ন একদম শেষ করব এই প্রশ্নটা দিয়ে। একটা প্রশ্নেরই দুটো ভাগ। 5 রাজ্যের নির্বাচন চলছে এবং সামনে 24-এর লোকসভা নির্বাচন, একদম ঘাড়ের উপর এসে পড়েছে নির্বাচন প্রায়। কি আশা করছে? আমার তো নিজের ধারণা যে এই যে 5টা স্টেটে নির্বাচন হচ্ছে, কে জিতবে আমি বলতে পারবো না, আমি তো অ্যাস্ট্রোলজার নই। কিন্তু আমার ধারণা কংগ্রেস খুবই ভালো ফল করবে, খুবই ভালো ফল করবে। এবং আমার নিজের ধারণা 2024-এ ভারতবর্ষে নতুন সরকার তৈরি হবে, এই গভর্নমেন্ট তৈরি হবে বলে মনে হয়। অসংখ্য ধন্যবাদ।